কর্নেল বললেন, আপনারটাই আগে শুনে নিই। প্রাইভেট ডিটেকটিভ তার স্বভাবসিদ্ধ মিশ্র ভাষায় যা শুরু করলেন তার সারমর্ম এই: হালদার মশাই মাঝে মাঝে কাগজে তার এজেন্সির বিজ্ঞাপন দেন। গত সপ্তাহেও দিয়েছিলেন। কদিন আগে চন্দ্রিকা রায় তার অফিসে গিয়েছিল। তাকে নাকি প্রায়ই একটি অচেনা লোক টেলিফোন করে জ্বালাতন করছে। কি একটা অদ্ভুত শব্দ বলছে, যার মাথামুন্ডু বোঝা দেয়। আগের দিন চন্দ্রিকা নিউ মার্কেটে গিয়েছিল। ভিড়ের ভেতরে কেউ তাকে ফিসফিস করে একই কথা বলে। কে বলল চন্দ্রিকা খুঁজে পায়নি, কিন্তু ভীষণ ভয় পেয়ে গেলেন। হালদার মশাই চন্দ্রিকার কেসটি যথারীতি গুরুত্ব সহকারে হাতে নেন। চন্দ্রিকার বাসস্থানের কাছে, অর্থাৎ ফিক্স স্কুল স্ট্রিটের ওই বাড়ির সামনে ফুটপাত পুরো একটা দিন ওত পেতে থাকেন এবং নিজস্ব গোয়েন্দা পদ্ধতিতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন বাড়িটা কলগার্লদের ঘাঁটি। চন্দ্রিকাও একজন কলগার্ল, তবে সেটা কোনো ব্যাপার না। চন্দ্রিকা তার ক্লায়েন্ট। উল্লেখ করা দরকার, হালদার মশাই কেস পেলে যা করেন, অর্থাৎ ছদ্মবেশে ধরেই ওত পাততে গিয়েছিলেন ভবঘুরে ফুটপাতবাসীর ছদ্মবেশে। গত পরশু শুক্রবার বিকেলে ফের উনি যান। সেই সময় সেজেগুজে চন্দ্রিকা বেরোচ্ছিল। তার পিছু নেন। চন্দ্রিকা পার্ক স্ট্রিটের মোড়ে গিয়ে দাঁড়ায়। হালদার মশাই ভেবেছিলেন সে খদ্দের ধরার জন্য এসেছে। ভবঘুরে টাইপ নোংরা পোশাক পরা লোককে কোনো ট্যাক্সি ড্রাইভার নেবে না। কাজেই গাড়ির নাম্বার টুকে নিয়ে বাড়ি ফিরতে হয় গোয়েন্দাকে। পরের দিন শনিবার মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে চেনা লোকের সাহায্যে গাড়ির মালিকের নাম ঠিকানা জোগাড় করেন। তারপর সেই ঠিকানায় চলে যান। গিয়ে একটু অবাক হন। এই পর্যন্ত শুনেই কর্নেল হঠাৎ বলে উঠলেন, ইন্দ্রজিৎ ব্যানার্জির বাড়ি? হালদার মশাই চমকানো গলায় বললেন, হ্যাঁ, আপনি জানেন? সৌরভ নাট্যগোষ্ঠীর ইন্দ্রজিৎ ব্যানার্জি। গতকাল সন্ধ্যায় তারই নাটক পরগাছা দেখতে গিয়েছিলাম। সঙ্গে জয়ন্তকেও নিয়ে গিয়েছিলাম। চন্দ্রিকা গ্রাম্য যুবতীদের দলে অভিনয় করছিল। আমি কর্নেলের মুখের দিকে তাকিয়েছিলাম। আমিও হালদার মশাইয়ের মতো বলে উঠলাম, হ্যাঁ? কর্নেল একটু হেসে বলল, হ্যাঁ, যাই হোক, তারপর কি হলো বলুন হালদার মশাই। ঝটপট বললাম, কিন্তু থিয়েটার শেষ হওয়ার পর আমরা আসছিলাম গাড়িতে। অত দূর থিয়েটার রোডের ওই মোড়ে মেয়েটি কি করে অত শীঘ্রই এসে পড়ল? কর্নেল একই ভঙ্গিতে বললেন, তোমাকে বরাবর বলেছি জয়ন্ত, তোমার পেশার লোকেদের জন্য একটা জিনিস খুব জরুরি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ সব সময় সব কিছুর প্রতি। তুমি লক্ষ্য করনি নাটকে নাচতে নাচতে একটি মেয়ে চুলে গাছের একটা পাতা পড়ল, আর সে যন্ত্রণায় আর্তনাদ করে বেরিয়ে গেল। নাটকের মাঝামাঝি সময়ে প্রথমে একটি মেয়ের মৃত্যু, তার মুখটা মনে ছিল। কাজেই তার আগেই চলে আসার অস্বাভাবিক কিছু নেই। তাহলে আপনি ওকে চিনতে পেরেছিলেন, কিন্তু গাড়িতে আসার সময় চুপচাপ রইলেন, পরে আমাকে বললেন না কিছু? কেন? বলেছিলাম, কলগাল মনে হচ্ছে বলেছিলেন শুধু। পুলিশের গোয়েন্দা বললেন, হাতে সময় কম কর্নেল সাহেব, আমাকে উঠতে হবে। ডিডি সাহেব আমাকে বলেছেন। তাকে থামিয়ে কর্নেল বললেন, জাস্ট আ মিনিট, হালদার মশাই এর কথা আগে শুনিনি। হালদার মশাই দুঃখিত মুখে বললেন, অহন আর কি কমু কর্নেল স্যার, ইন্দ্রজিৎ ব্যানার্জি কইলেন কি চাই? যেই ওনারে কইছি কাইল আপনি কলগার্লের গাড়িতে উঠাইয়া লইয়া কই গেলেন জানতে চাই। আই অ্যাম আ প্রাইভেট ডিটেকটিভ। অমনি উনি দরজা আটকাইয়া পুলিশে ফোন করলেন। পুলিশ আইয়া আমার ধমকা দিয়া, ওহ কি কারবার, কিছুই বুঝবে না। যত কই কেসটা শোনেন তত ধমক দেয়, শাট আপ, আর কখনো ঝামেলা করবেন না।
অশোকবাবু একটু হেসে বললেন, আসলে মিস্টার হালদারের অ্যাপ্রোচে গণ্ডগোল ছিল, তাই থেকে একটু ভুল বোঝাবুঝি আর কি। চন্দ্রিকা মার্ডারের পর ওর ফ্ল্যাটের ড্রেসিং টেবিলের ড্রয়ারে মিস্টার হালদারের কার্ড পেয়ে আমরা অবাক হয়েছিলাম। তারপর ওর সঙ্গে যোগাযোগ করলাম। হালদার মশাই বললেন, হ্যাঁ, একখানা কার্ড দিচ্ছিলাম তার। ভেরি স্যাড। কর্নেল বললেন, ইন্দ্রজিৎবাবুকে কি জানানো হয়েছে খবরটা? অশোকবাবু বললেন, ফোনে আমরা জানিয়েছি। মিস্টার হালদারের কাছে ব্যাপারটা শোনার পর জানাতে হলো। তারপর লাহিড়ী সাহেব আমাদের থানায় রিং করে খোঁজ নিলেন। তখন বুঝলাম ইন্দ্রজিৎবাবুর সঙ্গে ওর জানাশোনা আছে। আমাদের ফোন পেয়েই ভদ্রলোক ডিসিডিডিকে অ্যাপ্রোচ করেছেন সম্ভবত। যাই হোক, ডিসিডিডি আপনার কাছে আসতে বললেন। এখন মনে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি জানেন। শুধু এটুকু জানি, ইন্দ্রজিৎবাবুকে কিছুদিন আগে কেউ ফোনে হুমকি দিয়েছিল, ফ্রি স্কুল স্ট্রিটের ওলসন হাউসে ছায়া মারালে তার বিপদ ঘটবে। স্বভাবত উনি অরিজিৎ লাহিড়ীকে ব্যাপারটা জানিয়েছিলেন। তখন অরিজিৎ ওকে আমার নাম ঠিকানা দেন। শুনলাম আপনি গিয়েছিলেন ও বাড়িতে, ডেড বডি দেখে এসেছেন। হ্যাঁ, আপনাদের অফিসারদের ধারণা স্রেফ ডাকাত বা খুন, কিন্তু তাই মনে হয়েছিল আপাত দৃষ্টিতে। অশোকবাবু হাসলেন, কিন্তু এবার আর তা মনে হচ্ছে না। ডিসিডিডি সাহেব বললেন, আপনার সঙ্গে যেন যোগাযোগ রেখে চলি। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, কতগুলো ঘটনার মুহূর্তে আমাদের জানা আছে, সেই যেগুলোর মধ্যে কোনো স্পষ্ট যোগসূত্র নেই। ঠিক আছে মিস্টার গুপ্ত, আপনি প্রয়োজন হলে পরে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আপনার নিশ্চয়ই জানা। হ্যাঁ, লাহিড়ী সাহেব দিয়েছেন। একটা কথা, ডিস্কোকে আপনি জানেন? অশোকবাবু গুম হয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর বললেন, লোকটিকে আমি অন্তত জানি না, তবে কানাঘুষো শুনেছি হি ইজ আ বিগ গাই। ওপরতলার প্রচণ্ড প্রভাব আছে, এটুকু বুঝতে পারি। কিন্তু সম্প্রতি ওলসন হাউসে আপনারা হানা দিয়েছিলেন। পুলিশের গোয়েন্দা মুচকি হেসে বললেন, জাস্ট আর শো বিজনেস বলতে পারেন। এগুলো আমাদের মতো চুনোপুটিদের মাঝে মাঝে করতে হয়। আচ্ছা, আমি চলি। অশোকগুপ্ত যাবার পর হালদার মশাই চাপার স্বরে বললেন, সব ফ্যাক্ট আমি পুলিশে দেই নাই কর্নেল স্যার, আপনারে দিমু। আগে দিলেই ভালো করতাম, মাইয়াটা তাহলে হয়তো মারা পড়তো না। ব্যাড লাক। কর্নেল বললেন, আপনি এখনও খুব উত্তেজিত হালদার মশাই। আমার মনে হচ্ছে আগে উত্তেজনাটা কাটিয়ে ওঠা দরকার। কেন? প্রাইভেট ডিটেকটিভ ভ্রু কুঁচকে তাকালো। কর্নেল হাসলেন, আপনার ভাষা লক্ষ্য করেছি। উত্তেজনার সময় আপনি স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলেন না। হালদার মশাই বিব্রতভাবে একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, ঠিক কইছেন। সরি, ইউ আর রাইট কর্নেল স্যার। আমার ভীষণ খারাপ লাগছে, মেয়েটিকে বাঁচাতে পারলাম না। অশোকবাবুকে অত করে বললাম ফ্রিকুল স্ট্রিটের ওই বাড়িটা হয়েই কর্নেল স্যারের কাছে যাওয়া যাক। উনি বললেন, ও বাড়িতে গিয়ে আর লাভ নেই, বডি চালান গেছে। তবে বর্ণনা শুনলাম, হরিবল, গলা কাটছে, ওফ। হালদার মশাই চোখ বুজে শিউরে ওঠার ভঙ্গি করলেন। কর্নেল বললেন, কি ফ্যাক্ট দিতে চেয়েছেন বলছিলেন হালদার মশাই? হ্যাঁ, চোখ খুলে কে হালদার চাপা স্বরে বললেন, চন্দ্রিকা রায় কইছিল যে লোকটা তারে টেলিফোন করে সম্ভবত সে একজন চীনা ম্যান। নিউ মার্কেটে ভিড়ের মধ্যেও চন্দ্রিকার মনে হয়েছিল লোকটা চীনা ম্যান। না কর্নেল স্যার, চন্দ্রিকা তারে দেখে নাই, কথা শুনিয়াই। কর্নেল ওর কথার উপর বলে উঠলেন, তার মানে লোকটা যে সব কথা অদ্ভুত মনে হয়েছিল চন্দ্রিকা, সেটা কি চীনা ভাষার মতো? হালদার মশাই সোজা হয়ে বসলেন। কতকটা তাই মনে হয়েছিল চন্দ্রিকার। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, চাই চিচিং ফাঁক নয় তো? প্রাইভেট ডিটেকটিভ নড়ে উঠলেন, কি কইলেন? কর্নেল চোখ কটমটিয়ে তাকালেন আমার দিকে। বললাম, চাই চিচিং ফাঁক কথাটা কেউ আচমকা বলে উঠলে চীনে ভাষায় মনে হতেও পারে কর্নেল। হালদার মশাই বার কতক বিড়বিড় করে কথাটা আওড়ে
খিখি করে একচোট হাসলেন। তারপর একটি নস্যি নিয়ে বললেন, চন্দ্রিকা কই ছিল? চাংচুং চিংচাং করে কি যেন বলে লোকটা। তো জয়ন্তবাবু কি কইলেন যেন? চিচিং ফাঁক। ফের খিখি করে হাসতেই লাগলেন উনি। কর্নেল হাসছিলেন না, গম্ভীর মুখে বললেন, আর কোনো ফ্যাক্ট আছে কি আপনার হাতে? হালদার মশাই গম্ভীর হয়ে চাপার স্বরে বললেন, চন্দ্রিকা কইছিল সে একটা অফিসে চাকরি করে। পরে জানলাম এটা মিথ্যা কথা। তবে আমারে একটা অ্যাড্রেস দিছিল, যদি তার কোনো বিপদ হয় সেই অ্যাড্রেসে আমারে যোগাযোগ করতে হইব। করুম এবার, তার আগে অ্যাড্রেসটা দেখাই। প্যান্টের পকেট থেকে ছোট্ট নোট বই বের করে উনি পাতাটা খুঁজে বের করলেন। তারপর কর্নেলকে দিলেন নোট বইটা। আমি কর্নেলের দিকে ঝুঁকে গিয়ে ঠিকানা দেখে খুব অবাক হয়ে গেলাম। ঠিকানাটা রাঙাটুলির। নামটা আমার অপরিচিত, হরনাথ সিংহ। তবে ঠিকানা দেখেই আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, কর্নেল, চিচিংফাক রহস্যের সঙ্গে চন্দ্রিকা খুনের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে যেন। কর্নেল আমার কথায় কান দিলেন না। হালদার মশাইকে নোট বইটা ফেরত দিয়ে বললেন, আপনি রাঙাটুলি যাবেন তাহলে? হালদার মশাই বললেন, আই মাস্ট গো। আমার ক্লায়েন্ট, টাকা খাইছি তার থনে। দিস ইজ মাই মরাল ডিউটি কর্নেল স্যার। ফ্রি দিয়েছিল চন্দ্রিকা? কত? 500? বলেন কি? হালদার মশাই অবাক হয়ে বললেন, কেন? আমার মিনিমাম ফি কর্নেল স্যার। তবে আমি ওরে ইনসিস্ট করি নাই, নিজেই জিগাই এলো ফিয়ের কথা, দিয়াও দিল। আপনার হাতে আর কোনো ফ্যাক্ট আছে হালদার মশাই? মাথা জোরে নেড়ে হালদার মশাই বললেন, না, কিন্তু একটা কথা, আপনি অশোকবাবুরে ডিস্কোর কথা জিগাইলেন। হু ইজ দ্যাট ম্যান কর্নেল স্যার? জানি না, তার নাম শুনেছি। সেই নাকি ওলসন হাউসের কলগালদের গার্জেন। ডিস্কো? গোয়েন্দা ভদ্রলোক আবার একচোট হাসলেন। তারপর আর একটি নস্যি নিয়ে সিরিয়াস ভঙ্গিতে বললেন, আমার নেক্সট আইটেম ডিস্কো। কর্নেল বললেন, সাবধান হালদার মশাই, ডিস্কোকে আপনার লিস্টে রাখবেন না, বরং আপাতত আপনি রাঙাটুলির কোনো হরনাথ সিংহকে নিয়েই থাকুন। হালদার মশাই তরাক করে উঠে দাঁড়ালেন। তারপর অভ্যাস মতো যাই গিয়া বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। বললাম, একটা কথা মাথায় ঢুকছে না। ডিস্কোর মতো লোক যার গার্জেন, সে কেন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিতে গিয়েছিল? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, সেটা আমারও মাথায় ঢুকছে না জয়ন্ত। বলে উনি পাশের ঘরে চলে গেলেন। একটু পরে পোশাক বদলে কাঁধে একটা কিট ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলেন। চলো জয়ন্ত। হালদার মশাইয়ের কথা শোনার পর আবার একবার ওলসন হাউসে যাওয়া দরকার বোধ করছি। 1 মিনিট, ইন্দ্রজিৎবাবুকে ফোনে পাই নাকি দেখি। কর্নেল ফোন ডায়াল করে সাড়া পেয়ে বললেন, ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। বেরিয়েছেন? কখন? কিছু বলে যাননি? ঠিক আছে, ফিরে বলবেন কর্নেল সরকার ফোন করেছিলেন। গাড়িতে যেতে যেতে বললাম, চন্দ্রিকার পার্সটা আপনি খুলে দেখলেন না? ওর ভেতরে এক টুকরো কাগজে কোড ল্যাঙ্গুয়েজে কী সব লেখা আছে। ফোনে আপনাকে বলেছিলাম। কর্নেল একটু হেসে বললেন, পার্সটা নিয়েই যাচ্ছি। সে কি? ও নিয়ে চিন্তা করো না ডার্লিং, মেয়েদের পার্স সম্পর্কে বেশি চিন্তা করা ঠিক নয়। বিরক্ত হলেও কিছু বললাম না। কিছুক্ষণ পর ফ্রিকুল স্ট্রিটে একটা বাড়ির সামনে কর্নেলের নির্দেশে গাড়ি থামালাম। বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল। বাড়ির দরজাটা পাশের একটা সংকীর্ণ গলির দিকে। সামনের অংশটায় কয়েকটা দোকান, সেগুলো এখন খুলে গেছে। টিভি, ইলেকট্রনিক গ্যাজেট এবং পুরনো গ্রামোফোন রেকর্ডের দোকান, টেলারিং শপও ইত্যাদি। গলিতে ঢুকলে বাড়ির দরজা থেকে এক পুলিশ অফিসার এসে কর্নেলকে অভ্যর্থনা জানালেন। সহাস্যে বললেন, আপনি চলে যাওয়ার পরই বডি মর্গে চলে গেছে। কর্নেল বললেন, আর একবার চন্দ্রিকার ফ্ল্যাটটা আমি দেখতে চাই মিস্টার দাস। অবশ্যই, আসুন। পুলিশ অফিসার বাড়ি ঢুকে সামনে সিঁড়ির মুখে একটু থেমে চাপার স্বরে ফের বললেন, লাহিড়ী সাহেব রেডিও মেসেজ যে জানতে চাইছিলেন, ওকে আপনি আবার আসবেন বলেছেন, এসেছিলেন নাকি? বাড়ির সামনে একটুখানি লন মতো, সেখানে যথেষ্ট বিদেশি ফুলের গাছ আর পাতাবাহারে জঙ্গল করে ফেলেছে। বাদিকে নিচের তলার ঘরের জানালা থেকে একজন বুড়ো সাহেব ফিসফিসিয়ে ডাকলেন, কর্নেল সরকার। কর্নেল তাকে বললেন, প্লিজ ওয়েট।
upbeat, Mr. Ocean.